বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে। জনগণের পক্ষে কিন্তু বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের ১৯ তারিখে ঢাকা সোহরাওয়ার্দীতে তারা গণজমায়েত হচ্ছেন। এই বিশাল জমায়েত নিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের ১৯ তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত, আসলে কতটুকু ঘটাতে পারবে? ৩৬০ ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনূসের ক্ষেত্রে মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল। অস্বাভাবিক। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনূসের ক্ষেত্রে কি ঘটেছে, তিনি কি কাজ করেছেন। এনসিপির কোনো নেতা এমন কিছু কথা বলেন বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের প্রতীক শাপলা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এক পক্ষ বলছে জাতীয় প্রতীক দিয়ে দলীয় রাজনীতি নয়, আরেক পক্ষ পাল্টা যুক্তি ছুটছে জাতীয় ফুল যদি নয় তাহলে শীষ, পাটপাতা, তারকা কেমন করে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এনসিপির কোনো নেতা এমন কিছু কথা বলেন বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। কালকে বা পরশু দেখছিলাম যে সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন যে জনগণ সঙ্গে থাকলে দিল্লিতেও কাউকে থাকতে হয় না, লন্ডনেও কাউকে থাকতে হয় না। অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনা আছেন যেহেতু জনগণ সাথে নেই, আবার লন্ডনে তারেক রহমান আছেন যেহেতু জনগণ সাথে নেই। এই যে কথাবার্তাগুলো শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে মিলানো, এই প্রেক্ষাপটে যেখানে তারা জানে যে তাদের সেই গণঅভ্যুত্থানে বিএনপি যেমন নিজেরা আন্দোলন করেছে তেমন তাদেরকেও সমর্থন করেছে সমস্ত রকম পরামর্শ দিয়ে, সেখানে কেন এই ধরনের উক্তি? এটা কি অনেক বড় গলায় কথা বলা হচ্ছে না? তাদেরকে মানায় এটা? তারপরে আজকে দেখি সার্জিস আলম বলছেন যে কালকে রাতেই দেখেছি শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। শাপলা জাতীয় ফুল, সেটা নির্বাচন কমিশন বলেছে এই শাপলা কাউকে দেওয়া হবে না। সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের সাথে তারা সেই আর্গুমেন্টটা দিতে পারে বা আদালতে যেতে পারে। সেখানে ধানের শীষের সমস্যাটা কি? ধানের শীষ কি জাতীয় প্রতীক কোনো অর্থে? সেটা না, কিন্তু তারপরেও উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষকে বলা হচ্ছে। এই জন্য বলছি যে এনসিপির নেতারা কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, এটা কিন্তু আমার বোধগম্য না, এবং এটা অত্যন্ত দুঃখজনক। এই তরুণরা একটা রাজনৈতিক দল করেছে, যাই হোক না কেন, হয়তো এখন জনপ্রিয় না, ভবিষ্যতে জনপ্রিয় হবে, কিন্তু এখন থেকে যদি নানা কথাবার্তায় যদি সংযমটা না থাকে, তারপরে তাদের এই ধরনের দম্ভোক্তি, এইটা কিন্তু মানুষ পছন্দ করবে না। মানুষ কিন্তু দম্ভ অহংকার কখনো পছন্দ করে না। সেই কারণে শেখ হাসিনাকেও তারা পছন্দ করেনি, অতীতে অনেক নেতাকেও তারা পছন্দ করেনি। কিন্তু সমস্যা কি, যখন একটু ক্ষমতার টাচে থাকে তখন তারা সেগুলো ভুলে দেয়। আজকেই দেখেন না, আমি তো সেদিনও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ক্ষমতায় নেই, নির্বাচন হলো, নির্বাচনে এনসিপির কোনো আসন নেই বা আসন একটা দুইটা আছে। তখন যে পরিস্থিতিটা হবে, রাজনৈতিক পরিস্থিতি সামলানোটা, তখন কি এত বড় বড় গলায় কথা বলতে পারবে? এখন বিএনপি কিছু বলবে না, কারণ বিএনপি তো নিজেই এখন ভিক্টিম। কবে নির্বাচন হবে না হবে সেগুলো তারা বুঝতে পারছে না। 17 বছর ধরে আজকে ক্ষমতায় নেই, ফলে এখন তো আর বিএনপি সরকারি দলের মতন করে তো এনসিপির সঙ্গে আচরণ করবে না। কিন্তু তাই বলে কি আমি এই ধরনের অশ্রদ্ধার আচরণ করবো? যেখানে 15 বছর তারা আন্দোলন করলো, তারপরে তো ওই সার্জিস আলম, তারা তো এখানে ওখানে কেউ ওই ছাত্রলীগের মধ্যে লুকাইছিল, এখানে ওখানে লুকাইছিল, তারপরে তারা জুলাই মাসে মাথা তুললো। কিন্তু তার আগের লম্বা সময় ধরে সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করলো, তাদের প্রতি কি কোনো রকম শ্রদ্ধা সম্মান থাকবে না? কি হয়েছে ঘটনাটা হলো এই, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা সার্জিস আলম। তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এই কথা বলেন। ঠিক আছে, সার্জিস আলমের সমস্ত যুক্তি সত্য, কিন্তু এর সাথে ধানের শীষের কন্ট্রাডিকশনটা কি হলো? ধানের শীষ কি কোনো জাতীয় ফল বা জাতীয় কোনো খাদ্য, এরকম ভাবে কোনো ঘোষণা আসছে? ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না। বিপ্লবের হিসাব বুঝে নিতে 19 জুলাই দলে দলে যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানে, এরকম লেখালেখি করছে জামাত নেতারা।
জামাতের বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা ব্যক্তিগত পেজগুলাতে তাদের ব্যক্তিগত আইডিতে এভাবে তারা পোস্টারটি পোস্ট করেছেন। সেখানে 7টা দাবি তারা কেন্দ্র থেকে ঘোষণা করেছেন, আর 7টা দাবি প্রত্যেকে শেয়ার করে বলছে বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের 19 তারিখে ঢাকা সোহরাওয়ার্দীতে তারা গণজমায়েত হচ্ছেন। এই বিশাল জমায়েত নিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের 19 তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত, আসলে কতটুকু ঘটাতে পারবে। জামাতের 7 দফা আমি পড়েছি কয়েকবার, 7 দফা পরে আপনাদের সামনে এই 7 দফা নিয়ে কথা বলবো। এই 7 দফা কি আসলে বাস্তবায়ন জামাত করে ছাড়বে নাকি করতে পারবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 7 দফার সাথে কয়টার মিল খাবে আর কয়টার বিরোধিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় বসে মুস্কি মুস্কি হেসে বলবে আমার কথাগুলাই তো জামাত বলছে, আমি যে কাজগুলা করব সেই পরিকল্পনাই তো জামাত আমাকে দিচ্ছে? কোনটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে মুস্কি হাসি নাকি তার ব্রু কুচকাবে যে এবার আবার জামাত কি আমার জন্য অভিশাপ হয়ে আসলো কিনা নাকি আশীর্বাদ হয়ে আসলো? এই নিয়ে কথাগুলা আমরা একটু তুলে ধরছি। তাদের 7টি দফায় কি আছে। প্রথম কথাটা তারা বলেছেন সকল গণহত্যার বিচার করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে। সেটা 19 তারিখের দাবি। আর আজকে আমরা 10 তারিখে কি দেখছি? আজকে 10 তারিখে দেখছি যে পুলিশের আইজিপি মামুন বলেছে আমি শেখ হাসিনার সকল খুনের সকল হত্যার রাজসাক্ষী হবে। রাজসাক্ষী যদি পুলিশের আইজিপি মামুন হয়ে যান, সেই মামুনের সাক্ষী যদি আজ 10ই জুলাই বলে ফেলে, তাহলে 19-এর 9 দিন আগেই কি প্রথম দফা বাস্তবায়ন হয়ে গেল জামাতের, নাকি হওয়ার কিছুটা বাকি আছে? শুরু হয়েছে। বিশ্লেষক হিসাবে আপনারাও যথেষ্ট মেধা রাখেন, তাই আপনারা লিখবেন আমি প্রথম দফার প্রমাণ বা প্রথম দফার বাস্তবায়ন দেখছি নিজ চোখ দিয়ে। আপনারা দেখছেন কিনা এটা মন্তব্যের করে কমেন্টসে আপনারা লিখবেন, অবশ্যই আমার অনুরোধ থাকলো। এবার লিখেছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। মৌলিক সংস্কারের ভিতরে কতটি মৌলিক সংস্কার হয়েছে, কতটি বাকি আছে? ইতিমধ্যে আলী রিয়াজ স্যারের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সকল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেছেন আমিও এসেছি সংবিধান ভায়োলেশন করে, আপনারা যারা আমার সাথে মিটিংয়ে বসছেন তারাও সংবিধান ভায়োলেশন করেই এসেছেন। জুলাই অভ্যুত্থানটা হয়েছেই সংবিধান ভায়োলেশন করে। সংবিধানের কথা মতে জুলাই বিপ্লব হয় না। তাই জুলাই বিপ্লব যেহেতু সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তাহলে আবার সংবিধান করে সময় নষ্ট করাটা ঠিক হবে না। আলী রিয়াজ স্যারের এমন বক্তব্যের পরে আমাদের আর বোঝার বাকি নাই যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারের খুব ধার প্রান্তে পৌঁছে গিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার। তাহলে দ্বিতীয় দফাটারও বাস্তবায়নের কাছাকাছি আছেন বর্তমান সরকার। এরপরে আসেন তৃতীয় নম্বরে তারা কি লিখেছে। লিখেছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। জুলাই সনদ হবে আর ঘোষণাপত্রটি বাস্তবায়ন হবে। সেটার জন্য আমরা কি দেখছি, এনসিপি কে নামায়ে দেওয়া হয়েছে রংপুর থেকে। শহীদ আবু সাইদের যেভাবে হাত তুলে আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন গুলি কর আমার বুকে, সেই আবু সাইদের কবরে গিয়ে শপথ নিলেন নাহিদ ইসলাম, হে আবু সাইদ তুমি কবরে থেকে শুনে রাখো, তুমি মুস্কি মুস্কি হাসো, আমরা তোমার উত্তরসূরি। এবার আমরা 3 অগাস্ট আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করব। এই ঘোষণাপত্র সরকার পাঠ না করলে আমরা নিজেরা পাঠ করে নিজেরা সংবিধান পরিবর্তন করে ফেলব। এই আবু সাইদের কবর থেকে শুরু করে নাহিদ, সারজিদ, হাসনাত, সামান্তা, ওরা কি ঘরে ফিরেছে এখনো? ওরা রাস্তায় আছে। ওরা তারিখ কত দিয়েছে? অগাস্ট মাসের 3 তারিখ দিয়েছে। এর মাঝে সরকার যদি ঘোষণা দিয়ে দেয়, সরকার যদি তা করে ফেলে, তাহলে তারা তাদের সর্বশেষ কর্মসূচিটা স্থগিত করবে। আর যদি না করে তাহলে তারা নিজেরাই সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়ে নতুন জুলাই সনদের ঘোষণা শহীদ মিনারে দিবে। শুধুমাত্র এখানে নাহিদ আর এনসিপির তরুণ তরুণীরাই থাকবে তা নয়। বাংলাদেশে যারাই এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কোরবানি দিয়ে সেখানে ছিলেন, তাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ মিনারে গিয়ে হাজির হবে। প্রিয় দর্শক, এবার আসি আমরা নাম্বার 4। নাম্বার 4-এ জামাত যা লিখেছে সেটা হলো জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। শহীদ এবং আহতদের পুনর্বাসনের জন্য জামাত 19 তারিখে যে দাবি করবে, সেই দাবি বাস্তবায়নের আগে বাংলাদেশে কোনো সরকার
পরিবর্তন হবে, বাংলাদেশে নতুন সরকার আসবে, এই স্বপ্ন বা এই কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এই জুলাই মাসের 31-এর ভিতরেই সরকারকে ঘোষণা দিতে হবে, সরকারকে করতে হবে। করার জন্য সরকারও অনেক দূর এগিয়েছে বলে আমি বিশ্বাস করি। এবার আসেন নাম্বার 5। নাম্বার 5, জামাত কি চাচ্ছে? পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে দিবে না, এই ঘোষণাটা তারা একেবারে সর্বোচ্চ জায়গা থেকে, সর্বোচ্চ জমায়েত থেকে, সর্বোচ্চ সমাবেশ থেকে ঘোষণাটা দিবেন 19শে জুলাই। আর সেই ঘোষণায় তাদের পাশে কে থাকবে? সেই স্টেজে যদি নাহিদ ইসলাম থাকে, আমার কাছে মনে হয় যে এটা কোনো মানে এমন বিষয় নয় যে নাহিদ ইসলাম থাকবে না। নাহিদ ইসলাম অথবা তাদের মহাসচিব আক্তার হোসেন থাকতে পারে সেই সমাবেশে। আর সেই সমাবেশে যদি আক্তার হোসেন অথবা নাহিদ ইসলাম থাকে, এনসিপির হাসনাত আব্দুল্লাহ এরা কেউ থাকে, তাহলে এটা আমরা ধরে নেব যে তারাও এই একই সাথে জামাতের মঞ্চে গিয়ে, জামাতের সমাবেশে গিয়ে তারাও ঘোষণা দিচ্ছেন কি, যে পিআর পদ্ধতি, যে যত ভোট পাবে সে তত আসন পাবে, সেই নিয়মের নির্বাচনে একাত্মতা ঘোষণা করবে। এবং সেই অনুষ্ঠানে শুধু এনসিপি নয়, সেই অনুষ্ঠানে যদি ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর সাহেবদের ভিতরে বড় ভাই হলেন ইসলামী আন্দোলনের আমির, আর দ্বিতীয় ভাই যিনি বরিশালে মেয়র নির্বাচন করেছিলেন তিনি হলেন নায়েবে আমির। ইতিমধ্যে নায়েবে আমির বহু শক্ত কথা বিএনপি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে বলে ফেলেছেন, এবং উনি খুব শক্ত কথা বলতেই পছন্দ করেন। জামাতের আমিরের মতন নরম সুরে বুদ্ধি করে মেধা খাটিয়ে শান্ত মেজাজে বলেন না, উনি কিন্তু একটু মানে খুবই বলিষ্ঠ শক্ত কণ্ঠে কথা বলে অভ্যস্ত। এই 19শে জুলাই এই জামাতের মহাসমাবেশে যদি তাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাই থাকেন, তাহলে তারাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দিবে না, এই ডিক্লারেশনটাও ইসলামী আন্দোলন থেকে আসতে পারে বলে আমি মনে করছি। আপনি কি মনে করছেন? আপনার মতটা আপনি স্বাধীনভাবে কমেন্টস করে লিখবেন। এরপরে আসি, আরো যেই রাজনৈতিক দলগুলা জামাতের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, এনসিপির সাথে লিয়াজু করে একই মার্কায়, একই বাক্সে, একই ব্যালটে ভোটে আসতে চান, তাদেরও প্রতিনিধি জামাতের এই মহাসমাবেশে থাকবে বলে আমি মনে করছি। এরপরে আসেন নাম্বার 6, ষষ্ঠ নাম্বার যেটা, এখানে আরেকটি জামাতের বিশাল বিজয় আমি দেখতে পাচ্ছি, সেটা হলো আমার মতো 1.5 কোটি প্রবাসীকে নিয়ে তারা ভাবছেন। প্রবাসীদের রক্ত ঝরানো গামের টাকায় বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের সরকার পরিচালনায়, বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাক, সেনাবাহিনীর ক্যাপ, নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিনা হয় কার টাকায়? প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠা, ওটা বাংলাদেশের টাকা হিসাবে পা। আর তাদের ডলার, তাদের পাউন্ড, তাদের ইউরো, তাদের রিয়াল, তাদের দিরহাম, তাদের দিনার, এইগুলা দিয়ে সরকার বিদেশ থেকে আমাদের জন্য খাদ্য কিনে, সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনে, নৌবাহিনীর জন্য জাহাজ কিনে, পুলিশের জন্য পোশাক কিনে, সব খরচ করে এই প্রবাসীদের টাকা দিয়ে। আর সেই প্রবাসীদের বেলায় বলেছে কি, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতেই হবে, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতেই হবে। এই আন্দোলনটা, এই সংগ্রামটা, এই বক্তব্যটা যেহেতু জামাত শুরু করেছে, সেহেতু জামাতের সাথে আমরা দেখছি ইসলামী আন্দোলন, এনসিপি সহ অন্যান্য দল থেকেও বলিষ্ঠভাবে বলা হচ্ছে। আর এই বলিষ্ঠভাবে শুরুতে বিএনপি না বলার কারণে প্রবাসীদের মধ্যে যারা বিএনপির ভোটার ছিলেন, যারা সমর্থন করতেন হাসিনার এগেনিস্টে বিএনপি ভালো, আওয়ামী লীগের এগেনিস্টে বিএনপি ভালো, যারা মনে করতেন, তাদের ভোট কিন্তু নড়াচড়া করে, তারা কোনো দলের কাছে বিক্রি নয়, আর কোনো দল থেকে তারা কোনো মুনাফাও পান না। সেই কারণে তাদের এই ফ্লেক্সিবল ভোটগুলা, এই যে পরিবর্তনশীল ভোটগুলা, সেই ভোটগুলা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছেন জামাত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।